সবাইকে স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আরিফুল ইসলাম। কথা বলবো বাংলাদেশ ক্রিকেটের গতি প্রকৃতি নিয়ে। তবে তার আগে আমরা রাওয়ালপিন্ডি টেস্টের দিকে তাকাবো। একটা সুবাতাস বইছে রাওয়ালপিন্ডি থেকে ঢাকায়। ইশতিয়াক আহমেদ সাবেক ক্রিকেটার আমাদের সঙ্গে রয়েছে, তার সঙ্গে আজকে কথা বলবো। এই রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে শুরু করতে চাই। আর্লি 6টা উইকেট, আজকের দিনে 4টা, আগে ছিল 2টা। পাকিস্তান ব্যাকফুটে রয়েছে। ধন্যবাদ আরিফান। আমার মনে হয় বাংলাদেশ এই সিরিজটাই যদি আমরা প্রথম টেস্টের প্রথম সেশন থেকে যদি দেখি, প্রথম সেশন পাকিস্তান ডমিনেট করেছে। উইকেট ফেলে দেওয়ার পরে সাউথ শাকির, সাইম আইয়ুব এবং শান মাসুদ নিয়ে গেল। অ্যান্ড দেন আগেন সেকেন্ড টেস্টের প্রথম আই থিঙ্ক ফার্স্ট ডেতে এখানে ডমিনেট করলো পাকিস্তান। বাংলাদেশ উইকেট ফেলে দেওয়ার পরে দেন দে টুক ওভার। সো বাংলাদেশ কিন্তু বেশিরভাগই সেশনগুলো ডমিনেট করেছে প্রত্যেকটা দুইটা টেস্ট ম্যাচের। আই থিঙ্ক ফার্স্ট সেশন বাদে যদি আমরা দেখি, অ্যানালাইজ করে দেখি, বাংলাদেশ হ্যাজ বিন ডমিনেটিং। এবং এটা আমার মনে হয় মোস্টলি কৃতিত্ব যাবে ফাস্ট বোলার্সদের। আপনি আপনি উইকেটটা কেমন দেখলেন? যে 6টা উইকেট পড়েছে, সেই 6টায় কিন্তু আপনার পেসারদের নেয়া হলেও ওরকম কিন্তু এমন কোনো উইকেট মনে হলো না যে বাড়তি কোনো সুবিধা পাচ্ছে। অথচ লিটন দাস কিন্তু বলেছিল দিস উইল নট বি অ্যান ইজি উইকেট টু ব্যাট অন। বাট যতটুকু দেখে বোঝা যাচ্ছে যে এখানে পুরোপুরিভাবে ডমিনেটেড বাই ফাস্ট বোলার্স। এবং ঠিক লাইন, আমাদের ফিল্ডাররাও কিন্তু ক্যাচ ছেড়েছে, কিন্তু ধরেছে, কিন্তু ক্যাচ ছেড়েছে। ক্যাচ একটা ছিল, সেটা হচ্ছে আপনার রিজওয়ানের ক্যাচটা। হ্যাঁ, সেটাই ক্যাচ আজকে পড়েছে, ছেড়েছে। সো যদি আমরা ক্যাচটা ধরতাম তো পাকিস্তান আরও একটু বিপর্যস্ত হতো। সো ইট ইজ জাস্ট ফ্যান্টাস্টিক বোলিং, অ্যাবসলিউটলি রাইট ইন দি করিডোর, ফাস্ট বোলিং, রাইজিং শার্প ডেলিভারি, রাইজিং ডেলিভারি, ড্রিম ফাস্ট বোলার্স ডেলিভারি। আমার মনে হয় যে এখানে ফাস্ট বোলাররা ছন্দে আছে। তারা দে আর বোলিং উইথ অ্যাগ্রেশন, ব্যাটসম্যানদেরকে ভুল করাচ্ছে। ব্যাটসম্যান দে আর ইন্টিমিডেটিং ব্যাটসম্যানরা শরীরও আঘাত পাচ্ছে, মাথায় খেলো কিছুক্ষণ আগে মোহাম্মদ রিজওয়ান। সো আই থিঙ্ক ইট ইজ বিন ভেরি হস্টাইল, অ্যাকুরেট ফাস্ট বোলিং বাই বাংলাদেশ। যে কারণে আমার মনে হয় এই টেস্টে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে সেকেন্ড ইনিংসে বিশেষ করে, যে পাকিস্তান ইজ নট বিং এবল টু হ্যান্ডেল বাংলাদেশ ইজ ফাস্ট বোলিং। এবং এভাবে যদি যায়, আরও যদি লাঞ্চের আগে যদি আরেকটাও উইকেট ফেলে দেয়, এখান থেকে আমার মনে হয় দের ইজ নো লুকিং ব্যাক। বাংলাদেশ ইন দ্য ড্রাইভিং সিট। ক্রিকেট খেলা তো বলা যায় না কোন সময়, যেরকম 6 উইকেটের পরে বাংলাদেশ একটা সাধারণ একটা খেলা খেলে নিজে গ্রিপে নিয়ে এসছে। ক্রিকেট এনিথিং ক্যান হ্যাপেন, রাইট? ইউনো। সো পাকিস্তানের এখন ওরকম কোনো ব্যাটিং নাই। সলমান আলী আগা অ্যান্ড মোহাম্মদ রিজওয়ান লাস্ট ব্যাটিং, তাদের উপর অনেকটা নির্ভর করতে হচ্ছে। টেস্ট যেহেতু 5 দিনের খেলা ছিল, তবে একটা দিন কমেছে বৃষ্টির কারণে, প্রথম দিনের খেলাটা হয়নি। আজকে চতুর্থ দিন, যে ধরনের আচরণ করার কথা ছিল, আমরা বলছিলাম যে টেস্ট ক্রিকেটে যেটা দেখি সেটা হয়নি। বাংলাদেশের জন্য এখানে লক্ষ্যটা কত হলে আসলে চেইজেবল হয়? বাংলাদেশ তো চাইবে যত তাড়াতাড়ি খেলাটাকে বিয়ে করতে। যদি আজকে দিন পর্যন্ত, সারাদিন পর্যন্ত গড়াবার কথা না পাকিস্তানের ইনিংস, রাইট? ইটস, অ্যাজ আই রিপিট, ক্রিকেট ইজ আ ফানি গেম, ইউনো। বাট বাই দ্য লুক অফ থিংস বাংলাদেশ যেভাবে ছড়ে আছে, আমার মনে হয় যে টি পর্যন্ত যাওয়া উচিত না। যদি বাংলাদেশ যদি ক্যাচ ছেড়ে দেয়, সেখানে কিছু বলার নেই। বাট এই বোলিংয়ের অ্যাগেনস্টে আমার মনে হয় পাকিস্তানের এই রিমেনিং ব্যাটসম্যানদেরকে, because bowlers need to be fit and bowling in the same line, direction and hostility, সেটা যদি বজায় রাখে, আমার মনে হয় লাঞ্চের পরে, কিছুক্ষণ পরে হয়তো বা শেষ হয়ে যাওয়ার কথা। এবং এই আজকে 4th ডেতেই রেজাল্ট যাই হোক না কেন, 4th ডেতেই মোটামুটিভাবে নির্ণয় হয়ে যাবে যে হু ইজ গোয়িং টু উইন দ্য টেস্ট ম্যাচ। এখন পর্যন্ত বোঝা যাচ্ছে যে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশের ফরেই আছে এবং এই টেস্টের রেজাল্ট হবে, এটা বলা চলে, বৃষ্টি বাগড়া না আনতে। আশা করি না। এখন ওরকম তো কোনো কিছু শোনা যাচ্ছে না আবহাওয়া সম্বন্ধে কিংবা ওয়েদার সম্বন্ধে। আমার মনে হয় যে আশঙ্কাজনক কোনো কিছু আমরা আভাস পাচ্ছি না। সো লেট আস হোপ দ্যাট দ্য গেম ইজ কমপ্লিটেড উইদাউট এনি ফার্দার ইন্টারভেনশন অফ রেইন অর ডিলে বিকজ অফ রেইন। আমার মনে হয় বাংলাদেশ ইজ প্রিটি মাচ ইন দ্য ড্রাইভিং সিট। রাইট, বাংলাদেশ দারুণ একটা ইতিহাসের সামনে রয়েছে। লিটন দাসের কথা বলতে হয়, যার সেঞ্চুরি আপনি নিশ্চয়ই দেখেছেন। 133 রানের একটা ইনিংস তিনি খেলেছেন।
ধৈর্যের পরীক্ষা দিয়ে যে পজিশনে নেমে সেইভাবে ব্যাটিংটা করলেন এবং পুরো দলকে টেনে তোলা, সাপোর্ট ছিল মেহেদী মিরাজের, বিশ্লেষণ যদি করতে বলা হয়। প্রপার টেস্ট ইনিংস দেখেছে, টেম্পারমেন্ট, হি ওয়াজ নট, হাতে ব্যথা পাওয়ার পরেও সে নিজের মতো ফ্রিলি খেলতে পারছে না, হি ইজ আ ফ্রি স্ট্রোক মেকিং প্লেয়ার, সংযত হয়েছে এবং ঠিক 26 পরে আমার মনে হয় দ্যাট দে হ্যাড নাথিং এলস টু ডু বাট টু স্টে ইন দ্য উইকেট। আমার মনে হয় প্রথম অবজেক্টিভ যেটা ছিল লিটন এবং মেহেদী হাসান মিরাজের মধ্যে ওই একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে লেটস আস ক্যারি অন উইদাউট ওয়ারিং টু মাচ অ্যাবাউট রানস। বাট সে আবার ক্রেডিট দিল মেহেদী হাসান মিরাজ কয়েকটা চার মেরে একটা ছন্দে নিয়ে এসছে। But I think if you look at his innings, classy innings, লিটন দাস তো আমরা জানি যে ও যেভাবেই খেলে, টেস্ট ম্যাচ হোক, টি20 হোক, ওয়ানডে ক্রিকেট হোক, তার ক্লাসি ব্যাটিংটা থাকে এবং সেটাই আমরা দেখতে পেলাম along with his একটা ফুল ফ্লেজেড টেস্ট প্লেয়ারের যে টেম্পারমেন্ট দেখাবার। I rate this innings as a very very high innings. লিটন কি সাদা পোশাকেই বেশি সুন্দর? আশা করি, আর if you know what I think that they should not bother the batting order of লিটন দাস and মেহেদী হাসান মিরাজ. আমরা প্রায় দেখি যে ভালো খেললে প্রমোট করে ফেলি, দরকার নেই রে বাবা, এরা দুজন যে ইনিংস যেভাবে খেলছে, যে পজিশনে খেলছে, অন্যান্য দিকে কাটাকাটি করে নো প্রবলেম, বাট লিভ দিস গাইজ অ্যালোন। এরা কিন্তু এই জায়গাতেই কিন্তু তাদের ম্যাক্সিমাম পারফরমেন্স দেখিয়েছে এবং সেটাই যেন করা যায়। ইয়েস, লিটন দাস আমার মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করে, বরং সে তো টি20 এবং ওয়ানডে টাইপের প্লেয়ার হু লাইকস টু টেক দি অ্যাটাক টু দ্য বোলার্স, কিন্তু এখানে টেস্ট ক্রিকেটে তার অ্যাপ্রোচ ইজ অফ ডিফারেন্ট। ওয়াই? দিস ইজ এ বিউটিফুল টেকনিক। রাইট, সো হ্যাজ মিরাজ। আমার মনে হয় যে ইয়েস, আই এগ্রি উইথ ইউ যে মেবি সাদা পোশাকের তার জন্য বেটার। ওকে, বাংলাদেশের জন্য একটা শিক্ষা কিনা যদি সেকেন্ড ইনিংসে নামে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে প্রথম ইনিংসে বাংলাদেশ 6টা উইকেট হারিয়েছিল 26 রান তুলতে গিয়ে। ফোর্থ ইনিংস টেস্টে আরও বেশি কঠিন হয়, সেক্ষেত্রে ওইটা একটা লার্নিং কিনা, পুরো টপ অর্ডার ফেল করেছিল আগে। প্রতিটা ইনিংসের আমার মনে হয় বাংলাদেশের শেখার অনেক কিছু আছে। আমি প্রথম টেস্ট ম্যাচ জিতেছে, এখন তারপরে সেকেন্ড টেস্ট ম্যাচ খুব লড়াকু মনোভাব দেখিয়েছে, ইয়েস। আর তারপরেও আমি মনে করি যে প্রত্যেকটা ইনিংস, প্রত্যেকটা সেশন বাংলাদেশ কে করতে হবে। আই মিন জাস্ট বিকজ দে হ্যাভ বিন প্লেইং ওয়েল আমি বলবো না যে এটা অনায়াসে বাংলাদেশ জিতে যাবে, নো, জিততে হবে, জেতার পরে বলবো যে বাংলাদেশ জিতেছে, তার আগ পর্যন্ত আমি কোনো কিছু বলতে রাজি না। দে আর প্লেইং অ্যাজ এ টিম, প্রত্যেকটা সি ফিল্ডিং ইজ লেটিং দেম ডাউন। আর ইফ ইউ কান্ট এক্সপেক্ট টেস্ট ম্যাচ টু মানে এরকম চ্যারিটি দিলে তো হবে না। একদমই এখন পর্যন্ত লিড দাঁড়িয়েছে 104 রান। 200 ঘরে গেলে কিন্তু আসলে টেস্ট ক্রিকেটে একটু টাফ হয়ে যায় শেষ দিকে এসে। অ্যাবসলিউটলি, সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব অল আউট করতে হবে। একদম, আমি সেই জন্য বলছি যে এখান থেকে যে এরকম ইয়ে আছে তাদের বোলিং অ্যাটাক, যে ছন্দে বোলিং করছে, আমি তো লাঞ্চের পরে টিয়ের এক ঘন্টার মধ্যে আমি আশা করছি যে তাদেরকে অল আউট করে দেওয়া উচিত। ইউনো, পাকিস্তানও তো ব্যাটিং করতে এসছে, এমন না যে রিজওয়ান ইজ আ ফাইটিং ক্রিকেটার। সালমান আলী আগার ওরকম কোনো কিছু নাই টু বোস্ট অ্যাজ এ টেস্ট ক্রিকেটার, কিংবা কোনো রকম উল্লেখযোগ্য কোনো কিছু নাই। আর আমার মনে হয় যে এটাকে যদি একটা বাংলাদেশ তো অনেক সময় দেখি যে প্রেশারে রেখে অনেক সময় প্রেশারটা ছেড়ে দেয়, প্রেশারটা কন্টিনিউ লাস্ট পর্যন্ত রাখতে পারে না কন্টিনিউয়াসলি। এটাতে যেন সেটা করতে পারে, ইউনো, সেটা যদি হয় আজকে আমার মনে হয় যে বাংলাদেশের খেলা জিতে যাওয়া উচিত। ইফ দে লেট দেম গো বিয়ন্ড টি, আর টি পর্যন্ত যদি তারা খেলতে তাদেরকে যদি দেয়, আই ডোন্ট থিঙ্ক ইট উইল বি আ গুড সাইন, ফ্র্যাঙ্কলি। জি, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছে। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন করতে পারেন, জানাতে পারেন মতামত। মোহাম্মদ ইমন সিকদার বরিশাল থেকে বলছি। জি স্যার, একটা প্রশ্ন স্যার, আমাদের যে পুরো ডিসেম্বর মাসে টি20 পুরো ঘরোয়া টি20 পারপাস ছিল, মানে ফার্স্ট ম্যাচ টি20 হবে কিনা? উনি আসলে ঘরোয়া ক্রিকেটটা নিয়ে কথা বলছিলেন, যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতাম। বাংলাদেশের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, আসলে নতুন সভাপতি এসছেন, চ্যালেঞ্জেস তার রয়েছে, কোন কোন সেক্টরে আপনার মনে হয় যে বেশি নজর দেওয়া উচিত? অবভিয়াসলি প্রথমত হচ্ছে যে রিফর্মস যে কারণে এই দেশ এখন ওভারঅল ইয়েটা হচ্ছে অল অ্যাবাউট রিফর্মস।
যেগুলো ভুল যেগুলো হচ্ছে শুধরাবার জন্য যে পথ একটা রোড ম্যাপ তৈরি করার তো সেটা বিসিবির ক্ষেত্রেও তাই। তো যেগুলা ইরেগুলারিটি হচ্ছে এগুলাকে রেগুলারাইজ করা, এবং যেটা শুনলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট একটা অডিট ফার্ম নিয়োগ করবে। সো আমার মনে হয় ওগুলাকে অনেক কিছুর মধ্যে ওইটাও থাকা উচিত। আমি বলবো না দ্যাট শুড বি দি মেইন প্রায়োরিটি, বিকজ দি মেইন প্রায়োরিটি শুড বি যে হাউ কুইক ইউ ক্যান, একটা তো হচ্ছে যে বিপিএল শুরু হচ্ছে, এনসিএল শুরু হচ্ছে, এটার উপরে ফোকাস করতেই হবে বিকজ দিস ইজ ইমিডিয়েট। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে যে শর্ট টার্ম ইয়েট ইট উইল হ্যাভ এ লং টার্ম ইফেক্ট, দ্যাট ইজ ডিসেন্ট্রালাইজেশন। আমি বলেই যাবো এটা, যতদিন পর্যন্ত না দেখবো যে আমাদের ডিভিশনাল ক্রিকেটে অ্যাক্টিভিটি শুরু না হয়, যদি না হয় আমি বলবো দে উইল অলসো বি ফেলিয়ার। So I think the first priority amongst few priorities should be decentralizing. তারপরে আরেকটা যে স্টেডিয়াম যে বললো যে না এখন এটা প্রায়োরিটি না, 100% ইনডোর্স, যে এইটা এখন প্রায়োরিটি না, বাজেট হয়তো কুলাবে না, ফাইন। সো যেটা যদি বাজেট কিছু থেকে থাকে বরং ওইটা ডাইভার্ট করে আমরা বাকি যেগুলো স্টেডিয়ামস আছে ওগুলোকে নতুন করে আমরা, সো দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি গেট ক্রিকেট স্টার্টেড ইন দ্য ডিভিশনস। তাহলে হয় কি বিপিএলকেও আমরা ওখানে ফোকাস করতে পারবো। অ্যান্ড দেন ক্রিকেট তো আমরা অনেক দিন ধরেই শুনছি, ওয়াই ইউ ওয়ান্ট টু ডিসেন্ট্রালাইজ, বিকজ ইউ ওয়ান্ট টু স্প্রেড ক্রিকেট আউটসাইড অফ ঢাকা। সো আমার মনে হয় কয়েকটা প্রায়োরিটির মধ্যে ওটা যদি করে গুড ইনাফ আই থিঙ্ক। অ্যান্ড দেন ইলেকশন তো তারা আস্তে আস্তে অগ্রসর হবে ওই পথে। রাইট। আর সভাপতির সঙ্গে তো সেই পুরনো মুখগুলাই রয়েছেন, অনেকগুলো বিষয় নিয়ে কথা হয়, হাতুরু সিংহেরকে নিয়েও কথা হচ্ছে, গামিনী ডিসিল বা তাকে নিয়ে কথা হচ্ছে। আমরা ওসব বিষয়ে আসবো আপনার কাছে আবারও, তবে তার আগে একটা বিরতি নিচ্ছি। দর্শক কোথাও যাবেন না, ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। কথা বলছিলাম বাংলাদেশ ক্রিকেটের গতি প্রকৃতি নিয়ে। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে হাতুরু সিংহে, তার ব্যাপারে প্রশ্ন উঠছে এবং তার ব্যাপারে সিদ্ধান্তের কথা প্রেসিডেন্ট জানিয়েছেন যে এই সিরিজের পর একটা টেস্ট জিতলো, এখন আসলে কি হবে যদি এই টেস্টটা জিতে যায়, বা সিরিজে তো বাংলাদেশ একটা অবস্থানে রয়েছে। ওয়েল, সিরিজ জেতার সাথে হাতুরু সিংয়ের ইয়েটা আমার মনে হয় কনফিউজ করা উচিত হবে না। হাতুরু সিংকে আমরা মূল্যায়ন করবো যে সে আসার পরে তাকে যে 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 বিশাল অর্থের বিনিময়ে তার কাছ থেকে যে সার্ভিসটা আমাদের পাওয়ার সেটা পেয়েছি কিনা, এবং তার পজিটিভ নেগেটিভ দুইটাই আমাদেরকে অ্যানালাইজ করা উচিত। পজিটিভ কি থাকতে পারে, নেগেটিভ তো অনেক কিছুই আমরা, আমার মনে হয় যে মেইনটা হচ্ছে যে ফাটল ধরিয়েছে টিমে বিটুইন দ্য amongst দ্য সিনিয়র্স। তার নিজের প্রিপেয়ার করা কোনো প্লেয়ার নাই তার অল ওভার। আই এম প্রিটি শিওর, আর ইফ আই এম প্রিটি শিওর যে তার কন্ট্রাক্ট মধ্যে আছে টু ওভারসি দি আদার ইয়ে অফ গেম ডেভেলপমেন্ট কিংবা আন্ডার এজ লেভেল ক্রিকেট all over Bangladesh cricket, because with that kind of a money you just can't, your assignment cannot be limited to only the Mirpur Sherebangla stadium, it has to be all over Bangladesh. তো সেটাই দেখার বিষয় যে সে তার কন্ট্রাক্ট অনুযায়ী কি টার্মস অ্যান্ড কন্ডিশনস সে পালন করেছে এতদিনে। with this kind of money he just should not be let go just like that, তারপর let alone the results. আমি টিমের পারফরমেন্স সবসময় কোচকে দায়ী করা ঠিক না, প্লেয়ারই তো খেলে, দ্য প্লেয়ার শুড বি অলসো বি হেল্ড অ্যাকাউন্টেবল। বাট তার থেকে আমরা পেয়েছিটা কি? আমার মনে হয় যে পজিটিভ থেকে নেগেটিভ অনেক বেশি। পজিটিভ তো আমি কোনো কিছুতেই পজিটিভ দেখছি না। সুতরাং আমার মনে হয় যে তার সময় এসছে তাকে ছেড়ে দেওয়া, অ্যান্ড ইনশিওরিং দ্যাট তাকে যে কম্পেনসেশনের যে একটা ব্যাপার আছে, উই শুড নট think of him giving him compensation, সেই জন্য we should go by the contract, and তাকে যদি আমরা ঢাকার বাইরে কোথাও যদি পাঠাই within this period, but no more with the national, আমি মনে করি আপনার কথায় ক্লিয়ার যে হাতুরু সিংহে ফেল, মানে আপনি সেটা absolutely miserably fail করেছেন। আমাদের সঙ্গে আরেকজন দর্শক রয়েছে, তার প্রশ্নটা নিয়ে আসি। দর্শক কে বলছেন, কোত্থেকে বলছেন? স্যার যশোর থেকে বলছি, সৌরভ বলছি স্যার। জি জি, আপনার প্রশ্ন কিংবা মতামত জানাতে পারেন। স্যার মতামত হচ্ছে স্যার পুরো বিপিএল কি স্যার পুরো ভেন্যু স্যার বাড়তে পারে স্যার? বিপিএল এর ভেন্যুর কথা বলছেন? একটা প্রশ্ন হয়েছে স্যার, পুরো আপনার ডিসেম্বরে 1 তারিখ থেকে স্যার একটা
টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। পুরনো যে কমিটি তাদের একটা পরিকল্পনা ছিল যে বিপিএল এর আগে আরো একটা টুর্নামেন্ট করা, এখন সেই পরিকল্পনাগুলো কি বাস্তবায়ন হবে? নতুন কমিটি কি ক্রিকেটের সেই কার্যক্রমগুলো রাখবেন? আমার মনে হয় প্রায়োরিটি হিসাবে যদি অবভিয়াসলি দের আর আদার এরিয়াস যেখানে আর এখন তো লোকবলও কম, সুতরাং আগের যেগুলো এজেন্ডা সেগুলো ফুলফিল করতে গেলে যে ম্যান পাওয়ার লাগে কিংবা যাদের উপস্থিতি প্রয়োজন সেটা না থাকার কারণে হয়তো বা প্রায়োরিটি ওয়াইজ ওটা পিছিয়ে গেলেও যেতে পারে, আই ডোন্ট নো। আমার মনে হয় না দ্যাট শুড বি এ প্রায়োরিটি। এবং নিজেরা বললেন যে বিপিএলের ভেন্যু তো বাড়ানো উচিত অনেক আগের থেকে, তো সেটাও তখনই সম্ভব হবে যদি আমরা খুব অর্গানাইজড ওয়েতে যাব। শুধু একটা বিপিএল খেলাবার জন্য যদি আমরা ভেন্যু বাড়াই সেটা না, আমরা পার্মানেন্টলি চাচ্ছি যে ভেন্যুগুলোতে যেসব ডিভিশন আছে সেসব ডিভিশন যে স্টেডিয়ামসগুলো আছে, যেটা আমি সবসময় বলি যে স্টেডিয়ামসগুলোকে কার্যকরী করা, স্টেডিয়ামসগুলোতে ফ্যাসিলিটিস বাড়ানো, স্টেডিয়ামগুলোতে খেলা শুরু করার সেখানকার লিগ ক্রিকেট, এবং সেটা যদি পুরোপুরিভাবে চালু হয় আমার মনে হয় যে বিপিএলও সেখানে আমরা অর্গানাইজ করতে পারবো, কোনো ব্যাপারই হবে না। অ্যান্ড অফকোর্স অন্যান্য লজিস্টিক্সও আমাদেরকে বাড়াতে হবে। রাইট, বিপিএল এর উইকেটটা নিয়ে প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা যখন ওঠে গামিনীর কথাটা চলেই আসে। বরাবরের মতো গামিনীকে বলা হয় যে তিনি উইকেটটা ঠিকমতো প্রস্তুত করতে পারছেন না, কিন্তু এটাও তো প্রশ্ন রয়ে যায় যে গামিনী তো কারো অধীনে চাকরি করে, সেখান থেকে যদি অর্ডারগুলো না আসে তিনি এই ধরনের উইকেট কিভাবে প্রস্তুত করেন? আমার মনে হয় যে এখানে আমাদের ল্যাক অফ যে একজন নতুন আমরা কিউরেটরকে নিয়ে এসেছিলাম, ফরগটন হিজ নেম, যে চলে গেল, তাকে আনা হয়েছিল, হ্যাঁ তাকে আনা হয়েছিল বেসিক্যালি ফর দ্য পূর্বাচল স্টেডিয়াম, কিন্তু আমরা তাকে অন্যান্য জায়গায় কাজে লাগিয়েছি, কিন্তু খুব বেশি এবং একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। আমার মনে হয় যে রাইট পার্সনের সাথে কথা বলা এবং গামিনীকেও সেভাবে আমরা খুব একটা ইউটিলাইজ করতে পারিনি, এবং অবভিয়াসলি ওভার দ্য অনেক বছর ধরেই আছে, আমরা এখন পর্যন্ত তার কাছ থেকে ওরকম কোয়ালিটি উইকেট কনসিস্টেন্টলি অল ওভার বাংলাদেশ পাইনি। ও শুধু সেন্ট্রালাইজড অ্যান্ড ফোকাসড অনলি অন দ্য মিরপুর। আরেকজন দর্শক রয়েছেন, দর্শক আপনার নাম পরিচয় জানিয়ে খুব সংক্ষেপে প্রশ্নটি করবেন। জি, আমার নাম শাহিন আহমেদ, আমি ময়মনসিং থেকে বলতেছি। ঘটনা হইলো যে নতুন কমিটির সভাপতি যে উনি সজ্জন ব্যক্তি, আমাদের ময়মনসিং বিভাগে কোন নতুন ক্রিকেট স্টেডিয়াম করার কোন আছে কিনা, করা দরকার, করলে আমরা ময়মনসিংবাসী খুব গর্বিত হইতাম আর কি। জি জি, থ্যাংক ইউ। স্টেডিয়াম চাচ্ছে নিজের অঞ্চলে, এখনো অনেকগুলো স্টেডিয়াম পড়ে আছেন, সেগুলোর আগে সংস্কার প্রয়োজন, যেমনটি আপনি বলছিলেন। দুঃখজনক ময়মনসিং, অথচ একটা সময় বাংলাদেশ ক্রিকেটের বিশাল একটা ভূমিকা ময়মনসিং, অনেক প্লেয়ার ময়মনসিং থেকে এসছে, ঢাকা লিগ ক্রিকেট জমজমাট থাকতো বিকজ অফ ময়মনসিং সার্কিট হাউস মাঠ একটা ফেমাস মাঠ। আরও আমার মনে হয় যে ট্রেডিশনালি ময়মনসিং অনেক ঢাকা মানে বাংলাদেশের অনেক জেলার থেকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী ছিল ময়মনসিং ইন টার্মস অফ ক্রিকেট। দুঃখজনক যে ময়মনসিংটা সেই অতটা অগ্রাধিকার পায়নি, বাট কি লজিস্টিক্স আছে ময়মনসিংটা কেনই বা নেগলেক্টেড হবে? আমার মনে হয় যে দর্শকের যে ছোটোখাটো যে দাবি সেটা পুরোপুরিভাবে জাস্টিফাইড। আমরা যদি বাংলাদেশ ক্রিকেট, আমরা অনেকেই অনেক নামি দামি ময়মনসিং প্লেয়ার্স যারা খেলে গেছে বাংলাদেশ টিমেও ফ্রম ময়মনসিং, সো আই থিঙ্ক ময়মনসিং শুড বি গিভেন টপ প্রায়োরিটি। ইশতিয়াক আহমেদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এবং দর্শক, রাওয়ালপিন্ডিতে টেস্ট চলছে, আর 4টা উইকেট প্রয়োজন পাকিস্তানকে গুটিয়ে দিতে। 121 রানের মতো লিড হয়ে গিয়েছে, নিশ্চয়ই টাইগাররা সেটা দ্রুততার সাথে করে নিবে। আর যদি এই টেস্টটা জিতে যায় সেক্ষেত্রে গতি প্রকৃতি কিন্তু সত্যিকার অর্থে একটা ইতিবাচক দিকে যাবে নতুন কমিটির শুরুর দিকে। বিদায় নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আজকের পর্বে।